মুদ্রা পাচার একটি চরম শাস্তিযোগ্য অপরাধ। কেউ যদি এই অপরাধে দোষী সাব্যস্ত হয় তবে আদালত তাকে শাস্তি দিতে পারেন। এখন কমপক্ষে 4 বছর এবং সর্বোচ্চ 12 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের কিন্তু বিধান রয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ, বি অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে মানি লন্ডারিং অ্যাক্টের ধারাবাহিক আলোচনার প্রথম পর্বে। প্রিয় দর্শক, আপনি কি জানেন দেশের টাকা অবৈধভাবে বিদেশে পাঠালে কত বড় শাস্তি হতে পারে? আমাদের অজান্তেই বা অতি লোভের কারণে অনেকেই হুন্ডি বা অন্য উপায়ে বিদেশে টাকা পাঠাচ্ছেন, কিন্তু দেশের প্রচলিত আইন এই বিষয়ে কতটা কঠোর তা কি আপনার জানা আছে? আজকের আলোচনাতে আমরা জানব মুদ্রা পাচার আসলে কি, কোন আইনের কোন ধারায় এর মামলা হয়, এর শাস্তি কতটা ভয়াবহ হতে পারে, মামলায় বিজ্ঞ আইনজীবীগণ আদালতে কি যুক্তি ও আইন উপস্থাপন করেন এবং মাননীয় আদালত রায় দেওয়ার সময় কোন গুরুত্বপূর্ণ বিষয়টি সবচেয়ে বেশি আমলে নেন। প্রথমে আসা যাক আইন অনুযায়ী মুদ্রা পাচার আসলে কি। আমরা অনেকেই মনে করি শুধু ব্যাগে করে ডলার বা টাকা বিদেশে নিয়ে যাওয়াই পাচার, কিন্তু আইনের সংজ্ঞা আরও অনেক বড়। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর ধারা যেটা আছে 2 এর ক ধারা অনুযায়ী 4টি মূল বিষয়কে মুদ্রা পাচার হিসাবে গণ্য করা হয়। প্রিয় দর্শক, দেশে প্রচলিত আইন অমান্য করে দেশের বাইরে অর্থ বা সম্পত্তি যদি কেউ পাঠায়, সেটা মুদ্রা পাচার, মানি লন্ডারিং। বৈধভাবে অর্জিত অর্থ বা সম্পত্তি যা দেশের ভিতরে আনার কথা তা দেশে না আনা, বিদেশে প্রকৃত দেনার অতিরিক্ত অর্থ পরিশোধ করা, যাকে আমরা ওভার ইনভয়েসিং বলি, বাংলাদেশে আনয়নযোগ্য অর্থ দেশে না এনে বিদেশে রেখে দেওয়া। সহজ একটি উদাহরণ দেয়া যাক। মনে করুন মিস্টার এক্স একজন ব্যবসায়ী, তিনি বিদেশ থেকে 1 কোটি টাকার মাল আমদানি করলেন, কিন্তু কাগজে কলমে বা ভুয়া ইনভয়েস বানিয়ে দেখালেন মালের দাম 5 কোটি টাকা। এই সুযোগে তিনি এলসি এর মাধ্যমে বাকি 4 কোটি টাকা বিদেশে পাচার করে দিলেন। আইনের চোখে এটিই হলো মারাত্মক স্তরের মুদ্রা পাচার। অনেকেই মনে করেন কোনো অপরাধ হলেই প্রথমে দৌড়ে থানায় গিয়ে এজাহার বা এফআইআর করতে হবে, কিন্তু এই মুদ্রা পাচারের ক্ষেত্রে নিয়মটা সম্পূর্ণ আলাদা। এটি থানায় নয়, সরাসরি বিশেষ জজ আদালতে অর্থাৎ স্পেশাল জাজ কোর্টে দায়ের করতে হয়। এই আইনের সেকশন 9 সাবসেকশন 2তে এটু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধারা অনুযায়ী দুর্নীতি দমন কমিশনের অনুমোদন বা এজাহার ছাড়া কোনো আদালত সরাসরি এই মামলা গ্রহণ করতে পারে না। অর্থাৎ প্রক্রিয়াটি হলো, প্রথমে অপরাধের তথ্য বা অভিযোগ দুদকের কাছে যাবে, দুদক এটি অনুসন্ধান বা তদন্ত করবে, তদন্তে সত্যতা পাওয়া গেলে দুদকের অনুমোদনে বিশেষ জজ আদালতে মামলাটি পরিচালিত হবে। তাই ভুল করেও থানায় গিয়ে সময় নষ্ট করবেন না। এর জন্য নির্দিষ্ট আইনি ফোরাম হলো স্পেশাল জাজ কোর্ট। এবার আসি সবচেয়ে জরুরি প্রশ্নে, কোন ধারায় মামলা হয় এবং শাস্তি কতটা ভয়াবহ এবং কতটুকু। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর ধারা 4 অনুযায়ী মুদ্রা পাচার একটি চরম শাস্তিযোগ্য অপরাধ। কেউ যদি এই অপরাধে দোষী সাব্যস্ত হয় তবে আদালত তাকে শাস্তি দিতে পারেন। এখন কমপক্ষে 4 বছর এবং সর্বোচ্চ 12 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের কিন্তু বিধান রয়েছে। পাচারকৃত অর্থের দ্বিগুণ পরিমাণ জরিমানা অথবা 10 লক্ষ টাকা, এই দুটির মধ্যে যেটি বেশি হবে সেই পরিমাণ আর্থিক জরিমানা করতে পারে। তাহলে আসুন একটা এবার হিসাব করি। যদি কেউ 2 কোটি টাকা বিদেশে পাচার করেন এবং আদালতে অপরাধ প্রমাণিত হয়, তবে তাকে শুধু জেলেই থাকতে হবে না, বরং 2 কোটি টাকার দ্বিগুণ অর্থাৎ 4 কোটি টাকা জরিমানা দিতে হবে। আর যদি পাচারের অর্থের উৎস কোনো দুর্নীতির সাথে যুক্ত থাকে, তবে সেই সম্পত্তিটা কিন্তু রাষ্ট্র বাজেয়াপ্ত করতে পারবে। সুতরাং বুঝতেই পারছেন ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। যদিও আমাদের দেশে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায়, এগুলার বিচার আমরা খুব বেশি সচক্ষে দেখতে পারি না। এখন আমরা জানবো একটি বাস্তব এবং আদর্শ মামলার আদালতের ভিতরে রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবীগণ কী কী যুক্তি এবং আইন উপস্থাপন করেন। প্রসিকিউশন পক্ষে বিজ্ঞ আইনজীবীগণ সাধারণত দুদকের প্যানেল আইনজীবী আদালতে প্রমাণ করার চেষ্টা করেন যে অপরাধটি সুপরিকল্পিত ছিল। তারা সাধারণত যে যুক্তিগুলো পেশ করেন তা হলো উৎস এবং গন্তব্যর অসঙ্গতি। তারা ব্যাংকিং স্টেটমেন্ট, অডিট রিপোর্ট, কাস্টমসের কাগজপত্র দেখিয়ে প্রমাণ করেন যে আসামির আয়ের উৎসের সাথে
বিদেশে পাঠানো টাকার কোনো মিল নেই। দ্বিতীয়ত তারা যেটি দেখাতে চেষ্টা করেন সেকশন 4-এর 2-এর ক-এর লঙ্ঘন হয়েছে। তারা দেখান যে আসামি উদ্দেশ্য প্রণোদিতভাবে জাল কাগজপত্র অর্থাৎ ফেক ইনভয়েস তৈরি করে দেশের বাইরে টাকা পাঠিয়েছেন, যা সেকশন 2-এর ক-এর স্পষ্ট লঙ্ঘন। তৃতীয়ত আরেকটি যুক্তি ওনারা দাঁড় করাতে পারেন এরকম যে অর্থনৈতিক ক্ষতি হয়। রাষ্ট্রপক্ষ যুক্তি দেখাতে পারে এরকম যে এই মানি লন্ডারিংয়ের ফলে দেশের রিজার্ভের উপর চাপ পড়েছে এবং সাধারণ জনগণের ট্যাক্সের টাকা ওনারা চুরি করেছে। অপরদিকে আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবীগণ তাদের মক্কেলকে তো নির্দোষ প্রমাণ করতে চাইবেনই এবং সেই ক্ষেত্রে ওনারা নানান রকম যুক্তি উপস্থাপন করবেন। সরল বিশ্বাস এবং ব্যবসায়িক ভুলের কারণে তারা দাবি করবেন যে এটি কোনো পাচার নয়, মানি লন্ডারিং নয়, ব্যবসায়িক লেনদেনের একটি ভুল বা বোনাফাইড মিস্টেকের কারণে এটি হয়েছে। এটা একটা প্লি হতে পারে, তাদের আর্গুমেন্ট হতে পারে। পদ্ধতিগত ত্রুটি বা প্রসিডিউরাল যে ফ্লো আছে সেটা আসামি পক্ষ অনেক সময় যুক্তি দেখাইতে পারেন যে দুদকের অনুসন্ধান বা তদন্তে আইনি পদ্ধতি বা ধারা অর্থাৎ 9-এর 2-এর যেই নিয়ম পুরোপুরি মানা হয়নি, তাই মামলাটি টেকসই নয়, এটা সাস্টেনেবল নয়, সেটা বলতে পারে, সেটা টিকবে না। প্রমাণের অভাব, অর্থাৎ তারা দাবি করেন যে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি যে এই টাকা অবৈধ পথেই গেছে। উভয় পক্ষের দীর্ঘ আর্গুমেন্ট এবং তাদের যে আর্গুমেন্ট রিফিউটাল, এগুলার পর বিজ্ঞ আদালত রায় ঘোষণা করেন। এই ধরনের মানি লন্ডারিং মামলায় বিজ্ঞ স্পেশাল জাজ মূল বিষয়টি সবচেয়ে যে বিষয়টি আমলে নেন তা হলো 3টি বিষয়কে আমলে দিয়ে থাকেন। সাধারণত অপরাধের উদ্দেশ্য বা ম্যানসরিয়া, আসামি কি আসলেই অনিচ্ছাকৃতভাবে কোনো ব্যবসায়িক ভুল করেছিলেন নাকি দেশের টাকা বিদেশে পাচার করার সুনির্দিষ্ট মানসিক উদ্দেশ্য অর্থাৎ ক্রিমিনাল ইন্টেন্ট তার মধ্যে ছিল। ভুয়া ইনভয়েস বা ভুয়া এলসি থাকলে আদালত ধরে নেন উদ্দেশ্য অপরাধমূলক ছিল। পদ্ধতিগত শুদ্ধতা, যেটাকে আমরা বলি ডিউ প্রসেস, দুদক বা তদন্তকারী সংস্থা আইন মেনে সমস্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করেছে কিনা, আইন অনুযায়ী কাগজের চেইন অফ কাস্টডি অর্থাৎ ঠিক আছে কিনা সেটা দেখে থাকেন। সাধারণত দেশের অর্থনীতির উপর যে একটা প্রভাব, বিজ্ঞ আদালত প্রায়শই তাদের রায়ের পর্যবেক্ষণে এরকম উল্লেখ করেন যে মুদ্রা পাচার কেবল একক কোনো অপরাধ নয়, এটি দেশের সামগ্রিক অর্থনৈতিক সার্বভৌমত্ব এবং ফাইন্যান্সিয়াল সিস্টেমকে ধ্বংস করার একটা শামিল। তাই দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে অপরাধীকে কঠোর শাস্তি দেওয়া দৃষ্টান্তমূলক প্রয়োজন বলে অনেক সময় বিজ্ঞ আদালত মনে করেন এবং অবজারভেশন দিয়ে থাকেন। আমরা যেটা আমাদের প্র্যাকটিসে দেখেছি। আমাদের সমাজে একটা প্রচলিত ভুল ধারণা আছে যে অনেকে মনে করেন একই ঘটনায় থানায় একটা মামলা ঠুকে দিব আবার কোর্টেও মামলা করব। উত্তর হলো না, মুদ্রা পাচারের ক্ষেত্রে এটি একদমই সম্ভব নয়। যেহেতু এটি একটি বিশেষায়িত অপরাধ, তাই সাধারণ ফৌজদারি কার্যবিধির বাইরে গিয়ে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর বিশেষ বিধান অনুযায়ী কিন্তু এর বিচার হতে হবে। আপনি যদি ভুল করে থানায় যান, পুলিশ আপনার মামলা সরাসরি গ্রহণ করতে পারবে না। তারা বড়জোর জিডি বা প্রাথমিক তথ্য নিয়ে বিষয়টি দুদকের কাছে ফরওয়ার্ড করবে। বাস্তব উদাহরণ যদি আমি এরকমভাবে দেই যে প্রিয় দর্শক, যে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো বা আমদানি রপ্তানির আড়ালে কোটি কোটি টাকা সরানোর বহু নিউজ ক্লিপ আপনারা কিন্তু প্রতিদিন টিভিতে দেখেন, পত্রপত্রিকায় কিন্তু আপনারা পান। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স যে একটা ইউনিট আছে BFIU, এই ধরনের সন্দেহজনক লেনদেন বা STR, যেটাকে আমরা বলি যে সাসপিশিয়াস ট্রানজ্যাকশন রিপোর্ট, ট্র্যাক করে এবং পরবর্তীতে দুদকের মাধ্যমে বিশেষ আদালতে মামলা দায়ের করা হয়। এর পরিণতিটা কী হয়? বছরের পর বছর জেল এবং কোটি কোটি টাকা জরিমানা। দিন শেষে একটি কথা আমাদের মনে রাখা খুব জরুরি, সেটি হচ্ছে যে অবৈধভাবে বিদেশে টাকা পাঠানো মানে শুধু একটি আইন ভাঙ্গা নয়, এটি দেশের অর্থনীতিকে ভেতর থেকে ফাঁপা করে দেওয়া এবং দেশের কোটি মানুষের যে ভাগ্য, এটা নিয়ে কিন্তু সিনেমিনি খেলা। প্রিয় দর্শক, আইন জানুন, আইনের জটিলতা থেকে দূরে থাকুন এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে চলুন আমরা প্রত্যেকেই অবদান রাখি। আজকের এই বিস্তারিত আলোচনাটি আপনার কেমন লাগলো? আপনি কি মানি লন্ডারিং আইনের এই কঠোর ধারাগুলো সম্পর্কে আগে জানতেন? যদি জেনে থাকেন খুবই ভালো। আর যারা এই আজকের এই আলোচনা থেকে নিজেদেরকে কিছুটা হলেও সমৃদ্ধ করতে পেরেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে দেখার জন্য। আর আপনাদের যদি এই সম্পর্কিত কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তীতে আমরা এগুলো আলোচনায় আনার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।